তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করব 2024-এর নতুন মুভি স্ত্রী 2, যেটা একটা হরর কমেডি মুভি। যারা হরর মুভি পছন্দ করে কিন্তু ভয় পায় বলে দেখতে পারে না, তাদের জন্য এই মুভিটা। তো চলেন আর কথা না বাড়িয়ে সোজা মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা চান্দেরি নামের একটি গ্রামকে দেখি, যেখানে একটি মেয়ে ধূমপান করার জন্য বাহিরে এসেছে। তখন সে দেখে পাশের একটা পাহাড় থেকে একটা গোল আকৃতির পাথর বলের মতো গড়িয়ে এসে মেয়েটির পায়ের কাছে থামে। মেয়েটি পাথরটি হাতে নিতেই সেটা একটা গলাকাটা মাথায় পরিণত হয়। মেয়েটি অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপরেই সেই কাটা মাথা থেকে শিকড়ের মতো টেন্টিকলস বেরিয়ে আসে এবং মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। তো এটা বলে নেওয়া দরকার যে এই মুভির প্রথম পার্ট স্ত্রী মুভিটি না দেখলে দ্বিতীয় পার্টের অনেক জায়গায় বুঝতে অসুবিধা হবে। এরপর গ্রামের ছোট বাচ্চা মেয়েরা খেলার ছলে ছেলেদের স্ত্রী ভূত সেজে ভয় দেখাতো। চান্দেরি গ্রামে স্ত্রী ভূতের একটা বড় মূর্তি বানানো হয়েছিল তাকে সম্মান দেখানোর জন্য। এরপর মুভির প্রধান নায়ক বিকিকে দেখানো হয়। সে এখন এই গ্রামের রক্ষক হয়ে গিয়েছিল। তার বন্ধু বিট্টু ইট্টি নামের মেয়েকে ভালোবাসতো। আর জনা তার কাজিনের বাসা দিল্লিতে থাকে। তার কাজিনের নাম ছিল ভাস্কর। সেই ছিল বেরিয়া মুভির নেকড়ে মানব। জনা 2 বছর ধরে দিল্লি থেকে তার পড়ালেখা শেষ করছে। এরপর রুদ্রা নামের একজন লোককে দেখি, যে কিনা গানের মাধ্যমে স্ত্রী মুভির ঘটনাগুলো বলছিল। এর পরের দৃশ্যে দেখি যে তার কাছে একটা চিঠি আসে। রুদ্রা বলে, উপর থেকে দেখে তো মনে হচ্ছে একটা প্রেমপত্র, কিন্তু খাম খুলে দেখে চান্দেরি পুরা নামের কিছু বইয়ের পৃষ্ঠা ছিল। সেখানে মাথা কাটা ভূতের ব্যাপারে লেখা ছিল। এরপর বিকিকে দেখি যে একা তার বাড়ির ছাদে বসেছিল। তখন সে দেখে শ্রদ্ধা এসেছে। তার কোনো নাম উল্লেখ ছিল না, তাই তাকে শ্রদ্ধা বলেই ডাকবো আপনাদের বোঝার সুবিধার্থে। বিকি ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এতদিন পরে আপনি কোথা থেকে এসেছেন? বিকি তার কাছে যেতেই তার শরীর থেকে মদের গন্ধ পায়। বিকি বলে ওঠে, আপনি মদ পানও করেন? তখনই সে তাকে একটা জোরে চড় মারে। তখন বিকি বুঝতে পারে এটা তার গার্লফ্রেন্ড ছিল না, সেটা ছিল রুদ্রা। কিন্তু বিকি তাকে শ্রদ্ধা ভেবেছিল। এতদিন ধরে যেহেতু শ্রদ্ধা এখানে আসেনি, তাই বিকি এভাবে মাঝে মধ্যেই যাকে সামনে পায় তাকে সে শ্রদ্ধা মনে করে। রুদ্রাও তখন বলে, সে তোমাকে ভালোবাসে না, সে ছলনাময়ী। তো যাই হোক, এরপর সে বিকিকে চিঠিতে আসা বইয়ের পৃষ্ঠাগুলো দেখায়। তার সাথে একটা ছোট নোটও ছিল, যাতে তাদের সাবধান করে লেখা ছিল ও আসবে। অর্থাৎ কেউ তাদের আগের থেকে সতর্ক করার চেষ্টা করছিল। কিন্তু বিকি এসব কথা বিশ্বাস করে না। এরপর সে তার বন্ধু বিট্টুর সাথে দেখা করে। আমরা দেখি তার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তার নাম ছিল ইট্টি। সে একজন আধুনিক মেয়ে এবং সে হেলদি জীবনযাপন পছন্দ করে। বিকির কাছ থেকে টাকা নিয়েই বিট্টু ইট্টিকে গিফট কিনে দিত। প্রতি সোমবার বিট্টু ইট্টির বাড়িতে লুকিয়ে যেত। অন্য দেশে দেখায় যে তারা রোমান্স করতে যাচ্ছে, কিন্তু আসলে সে সেখানে ইট্টিকে ঘুম পাড়ানি গান শুনিয়ে তাকে ঘুম পাড়াতে যায়। এরকমই একদিন সে তাকে ঘুম পাড়িয়ে আসছিল। তখনই ইট্টির রুম থেকে প্রচন্ড চিৎকারের শব্দ আসে। তখন আমরা দেখি মাথা কাটা ভূতটি ইট্টিকে তুলে নিয়ে গিয়েছে দেয়াল ভেঙে। এবার গ্রামের মানুষরা তাকে খুঁজতে বের হয়ে যায়। এ সময়ে রুদ্রা মাটিতে একটা বিশাল বড় দানবের মতো পায়ের ছাপ দেখতে পায়। এর সামনে একজন গাঁজাখোর লোক ছিল। সে বলে, মাথা কাটা একটা ভূত মেয়েটাকে নিয়ে গেছে। কিন্তু সে গাঁজাখোর হওয়ায় কেউ তাকে বিশ্বাস করে না। এমন সময় বিকি দূরে কারো ছায়া দেখে এবং সে সেই ছায়াটাকে ফলো করে এবং কিছু দূর গিয়ে সে নুপুরের শব্দ শুনতে পায় এবং ভয় পেয়ে ভাবে যে স্ত্রী ভূতটা মনে হয় আবার ফিরে এসেছে। কিন্তু সে দেখে এটা শ্রদ্ধা ছিল। বিকি তখন প্রথমে তো বিশ্বাসই করছিল না। তারপর যখন সে বুঝতে পারে সত্যি এটা শ্রদ্ধা,
তখনই সে অনেক খুশি হয়ে যায়। সে তো খুশিতে নাচতে শুরু করে, কিন্তু শ্রদ্ধা তখন বলে এখন এসবের সময় না। সে জানে যে ইটটিকে কে তুলে নিয়ে গিয়েছে এবং এভাবেই সে অনেক মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। সে আরো বলে মাথা কাটা ভূতটা হচ্ছে সেই লোক যে স্ত্রীকে মেরে ফেলেছে। এরপর বিকি সেখান থেকে চলে এসে বাকিদের নিয়ে সেই বইয়ের পৃষ্ঠাগুলো দেখে এবং সেখান থেকে জানতে পারে এই মাথা কাটা ভূতের কাহিনী। চান্দিরি গ্রামে চন্দ্রভান নামের একজন মুখিয়া ছিল। সে অনেক শক্তিশালী এবং অহংকারী ছিল। সে একজন খারাপ মানুষও ছিল। সে মনে করত নারীরা শুধু ভোগ্যপণ্য। তাদের জায়গা রান্নাঘরে। চন্দ্রবান একজন নর্তকীর নাচ দেখতে যেত। যখন নর্তকীটি বিয়ে করার কথা ভাবে তখন চন্দ্রভান ও তার লোকজন সেটা সহ্য করতে পারে না। তারা সেই নর্তকীটির প্রেমিকের গলা কেটে দেয় এবং দুইজনকে একসাথে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, তাও তাদের সদ্যজাত কন্যা সন্তানের সামনেই। এরপর ওই নর্তকীটি স্ত্রীভূত হয়ে ফিরে আসে এবং চন্দ্রভান ও তার লোকদেরকে গলা কেটে মাটিতে পুঁতে রাখে। এরপর আমরা জানতে পারি এই চন্দ্রভানই হচ্ছে মাথা কাটা ভূত। এতদিন স্ত্রীভূত এ গ্রামে ছিল, তাই সে এ গ্রামে আসার সাহস পায়নি। তবে স্ত্রীভূত এ গ্রাম থেকে চলে যাওয়ার কারণে সে এ গ্রামে ফিরে এসেছে। তারা ভাবছিল যে গ্রাম থেকে মেয়েরা হয়তো শহরে চলে যাচ্ছে, কিন্তু আসলে তা না। মেয়েরা গায়েব হয়ে যাচ্ছিল কারণ মাথা কাটা ভূত তাদের নিয়ে যাচ্ছিল। এর সমাধান এখন এটাই যে মাথা কাটা ভূতটাকে শেষ করার জন্য আবার স্ত্রী ভূতটাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে? এখানে তারা একটা প্ল্যান করে যে তারা জনাকে এখানে নিয়ে আসবে। যেহেতু জনাকে স্ত্রী ধরে নিয়ে গিয়েছিল, তাই হয়তো তার সাথে স্ত্রী ভূতটা সংস্পর্শে আছে। এবার বিকি এবং বিট্টু জনার কাজিনের বাড়িতে যায়। তারা গিয়ে জনাকে একটা মিথ্যা কথা বলে যে আমাদের গ্রামে একটা নাটকের অনুষ্ঠান হবে, তাই আমরা তোমাকে নিতে এসেছি। অন্যদিকে আমরা দেখতে পাই জনা যে বাড়িতে থাকতো তার একটি ঘরে অনেক শব্দ হচ্ছিল। এর কারণে বিকি এবং বিট্টু সেই রুমে গিয়ে দেখে সেখানে একটা নেকড়ে রয়েছে। এখানেই স্ত্রী মুভির সাথে বেরিয়ার কানেকশন করা হয়েছে। এবার তারা দুজন রুমের দরজা খোলার কারণে নেকড়েটা সেখান থেকে চলে যায়। তারা মিথ্যা কথা বলে জনাকে গ্রামে নিয়ে আসতে সফল হয়, কিন্তু তারপর জনাকে সত্যিটা বলা হয় যে তাকে স্ত্রীভূতকে খোঁজার জন্য আনা হয়েছে। এতে জনা ভয় পেয়ে যায় এবং সে এই কাজ করতে কিছুতেই রাজি হয় না, কিন্তু বাকিদের চাপে পড়ে সে রাজি হতে বাধ্য হয়। এরপর স্ত্রীভূতের যেখানে আস্তানা ছিল সেখানে জনাকে নিয়ে আসে এবং তাকে ভেতরের দিকে যেতে বলে যাতে স্ত্রীভূত তার উপর ভর করে, কিন্তু তখনই জনা হঠাৎ গায়েব হয়ে যায়। এবার তারা তিনজন জনাকে খুঁজতে থাকে। তখন তারা জনাকে গুহার উপর ঝুলতে থাকতে দেখে। তখনই জনা সেখান থেকে পড়ে যায় এবং তার চোখ উল্টে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে জনা সেখানে মারা যায়। তার মৃত্যুতে বাকিরা অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করে। তখনই আবার জনা জীবিত হয়ে ওঠে। তারপর তারা তাড়াতাড়ি সেখান থেকে পালায়, কিন্তু ততক্ষণে মাথা কাটা ভূত তাদের পিছু নেয়। জনা তার মাথায় আগুন জ্বালিয়ে দেয় এবং গ্রামে ফিরে আসে, কিন্তু মাথা কাটা ভূত তখনও তাদের পিছু ছাড়েনি। তারা গ্রামে একটা হাতির মূর্তির খোলসের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর তারা ঠিক করে ওইভাবে থেকেই তারা তাদের বাড়িতে যাবে, কিন্তু তখনই মাথা কাটা ভূতটা সেখানে এসে বিকির গলা চেপে ধরে। বাকিরাও তাকে ছাড়াতে পারছিল না। তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে, ভূতটার উপর আঘাত করে। যেহেতু স্ত্রী ভূতের বেনি তার কাছেই ছিল, তাই সে এভাবে গলা কাটা ভূতের সাথে লড়াই করতে সক্ষম হয়। সে তার বেনি চাবুকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভূতটাকে মারতে থাকে। তখন ভূতটা তার বেনি ধরে তাকে আছড়ে ফেলে দেয় এবং তাদের গ্রামের স্ত্রী ভূতের মূর্তি ভেঙে দিয়ে চলে যায়। এরপর তারা ঠিক করে
যে করেই হোক গলা কাটা ভূতটাকে হারাতে হবে, কিন্তু কিভাবে সেটা তারা জানতো না। এরপর দিন তারা জনার বাড়িতে যায় এবং দেখে জনা অনেক ভয় পেয়ে আছে। এর জন্য জনার মা তাদের উপর রাগ করে। জনা বলে সে চোখ বন্ধ করতেই ওখানকার দৃশ্য দেখতে পাচ্ছে। তখনই শ্রদ্ধা জনার মাথায় হাত রেখে কিছু মন্ত্র পড়ে। এরপর জনা তাদের বলে আগের দিন যখন সে কিছু সময়ের জন্য মারা গিয়েছিল, সে আসলে মারা যায়নি, সে গলা কাটা ভূতের দুনিয়ায় চলে গিয়েছিল। সেই জায়গার বর্ণনা জনা দেয়। জায়গাটা ভয়ঙ্কর, গাছপালা সব শুকনো, সেখানে পাহাড়গুলো উল্টো হয়েছিল আর নিচে লাভার সমুদ্র, এবং সেখানে যেসব মেয়েরা গায়েব হয়েছিল তারা সবাই ছিল। তাদের গায়ে সাদা শাড়ি ছিল এবং তাদের মাথায় কোনো চুল ছিল না। সেখানে বিট্টুর গার্লফ্রেন্ড ইট্টিও ছিল, আর তার মাথায়ও চুল ছিল না। ইট্টির টাক মাথার কথা শুনে বিট্টু সবার আগে বলে ওঠে, আমি ২৮০০ টাকার শ্যাম্পু কিনে দিয়েছিলাম, আর এখনো টাক হয়ে গেল। ইট্টি ওই ভূতের কি ক্ষতি করেছিল? এই সময় শ্রদ্ধা বলে উঠে, শুধু ইট্টি না, আধুনিক চিন্তাধারার মেয়েদের সাথেই তার শত্রুতা, এবং যেসব মেয়েরা গায়েব হয়ে গেছে তারা সবাই আধুনিক চিন্তাধারার ছিল। তারপর তারা গ্রামের মানুষদের গলাকাটা ভূতের ব্যাপারে সাবধান করে দেয়। গ্রামের মহিলারা বলে, এতদিন তো বাড়ির দেয়ালে ও স্ত্রী কাল আনা লেখা হতো, এখন কি সেখানে ও পুরুষ কাল আনা লিখবো? এবার গ্রামের মহিলারা সবাই বিকির কাছে অভিযোগ নিয়ে আসে। তারা বলে, তুমি স্ত্রীকে তাড়িয়েছিলে, যতদিন স্ত্রী ভূতটা ছিল ততদিন পুরুষরা ভয় পেত, আর এখন স্ত্রী ভূত নেই বলে গলা কাটা ভূতটা এসেছে। তারা আরো বলে, তোমাকেই গলা কাটা ভূতের সাথে লড়াই করতে হবে এবং তাকে হারাতে হবে। তারা বিকির নামে জয় জয় ধ্বনি দেয় এবং গলায় মালাও পরিয়ে দেয়। শ্রদ্ধাও বলে, একমাত্র বিকি পারবে গলা কাটা ভূতের সাথে লড়াই করতে, কারণ এক তান্ত্রিক বলেছিল যে যার চোখে ভালোবাসা আছে সেই এই গ্রামকে রক্ষা করতে পারবে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে বিকি। বিকিকে সে একটা ছুরি দেয় এবং বলে, গলা কাটা ভূতের চোখে চোখ রেখে তার বুকে এই ছুরিটা ঢুকিয়ে দিতে হবে, তাহলেই সে মারা যাবে। কিন্তু তাকে গ্রামের মধ্যে আনা যাবে কিভাবে? এ সময়ে রুদ্রা বলে, গলা কাটা ভূতটা একটা নারী আসক্ত পুরুষ ছিল। গ্রামে যদি নাচ গানের ব্যবস্থা করা হয় তাহলে ও অবশ্যই আসবে, কিন্তু এই গ্রামের কোনো মেয়েই নাচ গান করার জন্য রাজি হবে না। তখন রুদ্রা বলে, আমি একজনকে চিনি, সে এই গ্রামের না, তাকে আমি বললে সে নিশ্চয়ই রাজি হবে। শ্যামার সাথে দেখা করতে যায়, সে একজন নর্তকী ছিল, তার সাথে রুদ্রার কিছুটা সম্পর্ক ছিল, এর জন্যই শ্যামা এখানে নাচতে রাজি হয়ে যায়। এখন এ নাচের আসরের শেষের দিকে কারেন্ট চলে যায় এবং গলাকাটা ভূত সেখানে চলে আসে। বিকি ভূতের বুকে ছুরি বসাতে গেলে ভূতটা নিজের হাত দিয়ে তার কাটা মাথা তুলে ধরতেই তার চোখ থেকে হলুদ রঙের আলোর রোশনি বের হতে শুরু করে। সে প্রভাবে গ্রামের যেসব ছেলেরা সেখানে ছিল তারা সবাই বশীভূত হয়ে যায়। ভূতটা শ্যামাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। সেখানে কেউ তাকে কোনো বাধাই দেয় না, এমনকি শ্রদ্ধাও এই সময়ে তাদেরকে বাঁচাতে আসে না। এরপর যেসব ছেলেদের ভূতরা বশ করেছিল তাদের আচার ব্যবহার সেই মাথা কাটা ভূতটার মতো হয়ে গিয়েছিল, এবং তাদের মধ্যে বিট্টুও ছিল। তাদের সবার চোখের রং পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা সবাই মিলে মহিলাদের ঘর বন্দি করে দেয়, মেয়ে বাচ্চাদের স্কুল বন্ধ করে দেয়, তাদের হাত থেকে মোবাইল নিয়ে নেয়, এমনকি তাদের নিউজ পেপারও পড়তে দিত না। এরপর শ্রদ্ধা আসে, কিন্তু বিকি রাগ করে বলে, যেদিন মাথা কাটা ভূতটা আমাদের এত বড় ক্ষতি করে চলে গেল তখন আপনি কোথায় ছিলেন? শ্রদ্ধা বলে, আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম মাথা কাটা ভূতটা যখন এখানে আসবে আমি তখন ওর দুনিয়ায় গিয়ে বাকি মেয়েদের বাঁচিয়ে নিয়ে আসব, কিন্তু আমি ওর দুনিয়ার দরজা বেদ করে ঢুকতেই পারিনি। তুমি আমার উপর ভরসা করো, আমরা কোনো না কোনো উপায়ে
ওকে অবশ্যই হারাবো, কিন্তু বিকি বলে কিভাবে ভরসা করব? আপনি আমার ব্যাপারে সব জানেন, কিন্তু আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনার কি নাম, কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন, এসবের কিছুই আমি জানি না। লোকেরা আমাকে কত কিছু বলে, আপনি পিশাচিনী, ছলনাময়ী, কিন্তু তারপরও আমি আপনাকেই ভালোবাসি। কিন্তু আপনার আসল পরিচয়টুকুও আমি জানি না। তখন শ্রদ্ধা বলে, আমার আসল পরিচয় জানলে তুমি মেনে নিতে পারবে না। সঠিক সময় আসলে আমি ঠিকই তোমাকে সবকিছু বলবো। এরপর এখানে জনা ও রুদ্রা সেখানে চলে আসে। রুদ্রা বলে, আমাদের সাবধান করে যে চিঠিটা পাঠিয়েছে তার কাছে গেলেই আমরা মাথা কাটা ভুট্টার ব্যাপারে আরো কিছু জানতে পারবো। চিঠি যেখান থেকে এসেছিল সে ঠিকানা তারা দেখে এটা ভোপালের একটা পাগলা গারদের ঠিকানা দেওয়া। এরপর তারা সেই পাগলা গারদে যায়। সেখানে তারা মাথা কাটা ভূতের শেষ বংশধরকে দেখতে পায়, যে তাদের চিঠিটা পাঠিয়েছিল। সে স্মৃতিসম্পন্ন না, সে নিজেকে সম্রাট শাহজাহান ভাবে এবং জনাকে মমতাজ ভাবে। এবার জনাও মমতাজের মতো কথা বলে তার সাথে তাকে জিজ্ঞাসা করে মাথা কাটা ভূতের ব্যাপারে, যে তাকে কিভাবে হারানো যাবে। তখন লোকটা বলে, মাথা কাটা ভূতটাকে সহজে হারানো যাবে না, তাকে কেবলমাত্র তার আস্তানার ভেতরেই মারা যাবে। ভূতটার আস্তানায় কিভাবে যাওয়া যাবে এটার ব্যাপারে সে বলে, পুরুষ, মহিলা বা জীবজন্তু সেখানে ঢুকতে পারবে না, কেবলমাত্র যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ সেই ঢুকতে পারবে। কিন্তু যতক্ষণ না মাথা কাটা ভূতটা নরবলি পাচ্ছে সে ততক্ষণে শান্ত হবে না। এরপর শ্রদ্ধা বলে কিভাবে তার আস্তানায় ঢুকতে হবে তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, সেটা সে দেখে নেবে। বিকি মাথা কাটা ভূতের আস্তানায় ঢুকে ভূতের মাথা দুই ভাগ করে দেবে। এভাবে তাদের কাজ সম্পূর্ণ হবে। এরপর জনা এখানে সবাইকে বলে, যদি এই প্ল্যানটা কাজ না করে তবে আমার কাছে প্ল্যান বিও আছে, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। অন্যদিকে গ্রামে মহাপূজার শেষ দিন ছিল আজ। সেজন্য গ্রামের সব মানুষ সেখানে ছিল। যেসব পুরুষরা মাথা কাটা ভূতের বশে ছিল তারা গ্রামের সব মহিলাদের ঘরবন্দি করে রাখে এবং বলে যে আজকের পুজো শুধু পুরুষরাই করবে। অন্যদিকে বিকি মাথা কাটানোর প্র্যাকটিস করতে থাকে। আজ রাতেই তারা চারজন মাথা কাটা ভূতের আস্তানার দিকে যাওয়া শুরু করে। সেখানে তখন বিট্টুও চলে আসে। সে তখনও ভূতের বশেই ছিল। সে তাদের আটকাতেই সেখানে এসেছিল। জনা ও রুদ্রা তাকে ধরে হাত ও মুখ বেঁধে ধরে রাখে। এরপর শ্রদ্ধা বিকিকে বলে, এবার আমাদের এক হতে হবে। কিন্তু বিকি এ কথার অন্য অর্থ ভেবে লজ্জা পেতে থাকে। শ্রদ্ধা তখন বিকির শরীরে প্রবেশ করে। তাদের দুইজনের দেহ ভাগ হয়ে যায়, অর্থাৎ তারা এখন অর্ধেক নারী ও অর্ধেক পুরুষে রূপান্তরিত হয়, যার মাধ্যমে তারা পাথরের দরজাটি ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরে গিয়েই তারা চারপাশের ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। এ সময় শ্রদ্ধা বিকিকে আসল কথাটা বলে। সে বলে, মাথা কাটা ভূতটা ততক্ষণ শান্তি হবে না যতক্ষণ না সে স্ত্রী ভূতের বলি পাচ্ছে। আর মাথা কাটা ভূতের কাছে শ্রদ্ধাই হচ্ছে স্ত্রী, কারণ স্ত্রীর বেনি তার কাছে আছে। তাই শ্রদ্ধাকে নিজের বলি দিতে হবে। এই কথা শুনে বিকি খুবই ভেঙে পড়ে। সে কিছুতেই রাজি হয় না। কিন্তু শ্রদ্ধা বলে, তুমি এত স্বার্থপর হলে হবে না। বাকি মেয়েদের বাঁচানোর জন্য আমাকে নিজেকে বলিদান দিতেই হবে। অন্যদিকে বাহিরে আমরা জনা ও রুদ্রাকে বসে থাকতে দেখি। এরপর আমরা আগেই দেখেছি জনা চোখ বন্ধ করলে মাথা কাটা ভূতের আস্তানায় যেতে পারত। তাই জনা বাহিরে বসেই দেখতে পারছিল ভেতরে কি হচ্ছে। সে যা দেখছিল তাই সে রুদ্রাকে বলে বোঝাচ্ছিল। এরপর বিকি অন্য মেয়েদের কাছে যায়। অন্যদিকে শ্রদ্ধার কাছে ভূতটাও চলে আসছিল। সে শ্রদ্ধার শরীর থেকে সব শক্তি নিয়ে নিচ্ছিল। বিকি ও শ্রদ্ধা ভেবেছিল শ্রদ্ধার বলি দিলেই বাকিদেরকে মুক্ত করা যাবে।
কিন্তু তা হয় না। আমরা দেখি ভূতটা যখন শ্রদ্ধার থেকে শক্তি শুষে নিচ্ছিল, তখন বাকি মেয়েদের মুখ থেকে একটা গ্রিন রঙের আলো বের হতে থাকে, কারণ শ্রদ্ধার সাথে বাকি মেয়েরাও শেষ হয়ে যাচ্ছিল। অর্থাৎ শ্রদ্ধা মারা গেলে বাকি মেয়েরাও মারা যেত। বিকি এটা বুঝতে পেরে ছুটে এসে মাথা কাটা ভূতের মাথা দুই ভাগে ভাগ করে ফেলে। সে ভেবেছিল এতেই ভূতটা শেষ হয়ে যাবে, কিন্তু তাতে উল্টো ফল হয়। ভূতটার মাথা ভাগ হয়ে দুইটা মাথায় পরিণত হয়। এরপর সে এবং শ্রদ্ধা মিলে ভূতের মাথা দুইটা শেষ করার চেষ্টা করে, কিন্তু তাতে আরো মাথার সংখ্যা বাড়তে থাকে, যা তারা দুইজন মিলে সামলাতে পারছিল না। তখন শ্রদ্ধা বলে, স্ত্রী ভূত যে তলোয়ার দিয়ে মাথা কাটা ভূতের মাথা কেটেছিল, সেই তলোয়ার দিয়ে তাকে শেষ করতে হবে। শ্রদ্ধা বিকিকে দেখায় যে সেই তলোয়ারটা একটা পাথরের মধ্যে আটকিয়ে রয়েছে। সেই তলোয়ারটা বিকি বের করতে পারবে। মন থেকে চেষ্টা করলেই একমাত্র এই কাজটা করা সম্ভব। গায়ের বলে এটা বের করা সম্ভব না। এরপর বিকি সেই তলোয়ার বের করার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। এ সময় ভূতটার একটা মাথা এসে বিকিকে আক্রমণ করে এবং অন্য আরেকটি মাথা শ্রদ্ধাকে আক্রমণ করে। তখনই সেখানে আমরা ভাস্করকে চলে আসতে দেখি। সে নেকড়ের রূপ ধারণ করে মাথা কাটা ভূতের মাথাগুলোকে ক্ষতবিক্ষত করে দেয়। এটাই ছিল জনার প্ল্যান বি, যেটা সে আগেই সবাইকে বলার চেষ্টা করেছিল। এবার মাথা কাটা ভূতের দেহ সেখানে হাজির হয় এবং তার সব মাথাগুলো একত্রে মিলিয়ে সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তার সম্পূর্ণ রূপ ধারণ করে। সে তখন নেকড়েটাকে এক নিমিষেই ঘায়েল করে দেয়। শ্রদ্ধা তার জাদুই বেনি দিয়ে ভূতটাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ভূতটা তার বেনি ছিঁড়ে দেয় এবং শ্রদ্ধার গলা চেপে ধরে। তখনই শ্রদ্ধা মা বলে চিৎকার করে। তখন আমরা দেখি উপর থেকে আলোর রোশনি বের হয় এবং সেখান থেকে স্ত্রী ভূত বেরিয়ে আসে। এবার মাথা কাটা ভূতের সাথে তার যুদ্ধ শুরু হয়, কিন্তু স্ত্রী ভূতের কাছে তার আগের বেনি ছিল না। তার সমস্ত শক্তি কিন্তু তার চুলের বেনিতেই ছিল, যে বেনি আগের স্ত্রী মুভিতে কাটা হয়েছিল। সেজন্য সে মাথা কাটা ভূতের সাথে পারছিল না। তখনই বিকি মন থেকে চেষ্টা করে পাথর থেকে সেই তলোয়ারটি বের করে ফেলে। সেটা স্ত্রী ভূতের হাতে তুলে দেয়। স্ত্রী ভূতটা আর দেরি না করে আরো একবার এই শয়তানের মাথা দুই ভাগ করে এবং তার দেহ এবং মাথা লাবায় ফেলে দেয়। এর সাথেই মাথা কাটা ভূতের সমাপ্তি ঘটে। স্ত্রী ভূত মাথা কাটা ভূতের কাছে জয়লাভ করে। অন্যদিকে গ্রামের সব মহিলারা বন্ধ ঘরের দরজা ভেঙে ঘর থেকে বের হয়ে আসে। এরপর স্ত্রী ভূত সেখান থেকে চলে যায়। স্ত্রী ভূতই শ্রদ্ধার মা ছিল, সেজন্যই সে তাকে সাহায্য করতে এসেছিল। এরপর বাকি সব মেয়েদের গ্রামে ফিরিয়ে আনা হয়। মাথা কাটা ভূতটা শেষ হওয়ার সাথে সাথেই গ্রামের যেসব ছেলেরা তার বশে ছিল তারা সবাই ঠিক হয়ে যায়। এরপর শেষ সিনে বিকি ও শ্রদ্ধাকে কথা বলতে দেখি। বিকি বলে, স্ত্রী ভূতের কাহিনী তো অনেক অনেক বছর আগের, তাহলে আপনি কিভাবে তার মেয়ে হন? এবার শ্রদ্ধা বলে, আমি তার মেয়ে এবং আমিও অত বছর আগের। আমার জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল আমার মার আত্মার মুক্তি করানো। তার জন্যই আমি এই গ্রামে এসেছিলাম এবং তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম। লোকেরা আমার পেছনে যেসব কথা বলে যে আমি পিশাচিনী ছলনাময়ী, এগুলো সবই সত্যি। এরপর বিকি বলে, আমাদের মধ্যে যে সম্পর্ক তা কি মিথ্যা? শ্রদ্ধা বলে, না, মিথ্যা নয়, আমাদের সম্পর্ক সত্যি, যেটা আত্মার সাথে আত্মার সম্পর্ক। এই সময় বিকি বলে, আমি তো আপনার নামও জানি না। এরপর শ্রদ্ধা বিকির কানে তার নাম বলে যায়, কিন্তু আমাদের সেই নামটা বলা হয় না। এরপর সে হাওয়ায় মিলিয়ে যায়। অন্যদিকে দেখা যায় অক্ষয় কুমারের কাছে
মাথা কাটা ভূতের শেষ কৃত্যের ঘটিটা আসে। ঘটিটির মুখ খোলার সাথে সাথেই মাথা কাটা ভূতের শক্তি তার শরীরে প্রবেশ করে আর সেও দানবের রূপে ভয়ঙ্করভাবে রূপান্তরিত হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এরকমই নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।